রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় সিদ্ধান্ত, নির্দিষ্ট শর্তে ব্যবহার করা যাবে হরমুজও, জানালেন আরাকচি। হাম আতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250, উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন উপদেষ্টা রিজভী। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক, সংসার খরচ মেটাতে হিমশিম রাইড শেয়ার চালকরা। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয় পর সিদ্ধান্ত। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে মুখোমুখি সরকার ও বিরোধী দল, রাজপথে নয় সংসদেই সুরাহার তাগিদ বিশ্লেষকদের। উভয় পক্ষের সদিচ্ছা এবং ঐকমত্যের ভিত্তিতে সমাধানের পরামর্শ। এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা, জয়শঙ্করের সঙ্গে বৈঠক আজ। দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আশা। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হাম আতঙ্কে সারা দেশ, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1236 জনকে। চিকিৎসকরা বলছেন, অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে আসা এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান। জ্বরের তাপে পুড়ছে ছোট্ট শরীর, চোখ ভর্তি অবসাদ, শরীরে লালচে র্যাশ, ব্যথা আর অস্বস্তিতে হারিয়েছে মুখের বুলি। এমন শিশুদের কান্না বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে হাম। এ চিত্র রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালের। বিশেষায়িত করার পর হাসপাতালটিতে ভর্তি হয়েছে 713 শিশু, মারা গেছে 4 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল 24 ঘন্টায় মারা গেছে 11 জন। এ নিয়ে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রাণ গেল 128 জনের। সারা দেশে হাসপাতালে ভর্তি 1236 জন রোগী। এখনও সুস্থতার চেয়ে ভর্তি হওয়ার হারই বেশি। চোখ একদম বন্ধ ছিল, চোখ খুলে না, চোখ লেগে গেছে। এই সাইড থেকে এটা লাল হয়ে একটু একটু শুরু হয়েছে। এই 3টা জায়গা থেকেই দেখে আমরা হসপিটালে ভর্তি করছি। জ্বর হওয়ার পরই গোড়া জাগছে, ঔষধ খাওয়াইছি কিন্তু কমে না, আর অসুস্থ হয়ে গেছে। একদিকে জ্বর, কাশি, শরীরে ফুসকুড়ি, অন্যদিকে অসচেতনতায় বাড়ছে মৃত্যু। চিকিৎসকদের নির্দেশনাপত্র ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিজেদের মতো করে শিশুকে খাওয়াচ্ছেন অনেক অভিভাবক। এতে আরো জটিল হয়ে উঠছে পরিস্থিতি। স্থানীয় ডাক্তারের রাত্রে দেখাইছি, পরের দিন সকালে দেখি ও ওইটা সেন্সলেসের মতো হয়ে গেছে। জেল দিছিলাম আর অ্যান্টিবায়োটিক খাওয়াইছিলাম, কিন্তু জ্বর নামেই না। চিকিৎসক বলছেন, হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করলে তা দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আইসোলেট করে ফেলুন, তাকে আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক শিশু, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণেই হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ড লাইনে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন, হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার 2-1টা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে,
তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে অনেকের। বিপরীতে চাহিদার 1/3 তেল পাচ্ছেন গ্রাহক। সংসার খরচ মেটাতে চরম ভোগান্তিতে রাইড শেয়ারিং চালকরা। দ্রুত জ্বালানি তেল বিক্রির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি তাদের। এমন বাস্তবতার মধ্যেই ঘটছে অবৈধভাবে মজুদের ঘটনাও। জ্বালানি তেলের জন্য তীব্র গরম উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। এদের কেউ সংসার চালান রাইড শেয়ার করে, কেউ বা অন্যের গাড়ি চালিয়ে মেটান পরিবারের খরচ। তবে মানুষগুলোর দিন শুরুর আগেই কয়েক ঘন্টা ব্যয় হচ্ছে পাম্পে পাম্পে। মোটরসাইকেল আগে আসছি, খুব টেনশনে আছে, তেল পাবো কি পাবো না, খুব সিরিয়াস অবস্থা। কালকের আগের দিন আমি 12 ঘন্টা ছিলাম তেলের সিরিয়ালে, মাত্র তেল পাইছি 1000 টাকা। 3-24 ঘন্টা তার 4 ভাগের 1 ভাগই এখানে বলা চলে ব্যয় হয়ে যাচ্ছে। চরম ভোগান্তির মধ্যে গ্রাহকদের আক্ষেপ অভিযোগ, পাম্প থেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে একটি চক্র। 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা তেল দাঁড়ে নিয়ে একটা মানুষের সংসার চলবে? আমাদের যেভাবে ভোগান্তি হইতেছে, ওরা সত্যি কথা বলুক যে ওদের রিজার্ভের তেল না। কেউ তেলে নিয়ে বিক্রি করতেছে বাইরে আউট তেল, কিন্তু আসলে এটা যদি বন্ধ করে সরকার, যে তাদের যদি জরিমানা এবং শাস্তিমূলক হয়, তাহলে এই সিরিয়ালটা লাগবে না। গাড়ি তো আর বেড়ে যায় না হঠাৎ করে, তার মানে হচ্ছে আমরা বুঝেই নিব এই তেল নিয়ে কোথাও না কোথাও স্টক হচ্ছে। ঢাকার বাইরের ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। আমরা তেল পাচ্ছি না, অনেক কষ্ট করতে হচ্ছে। রাত্রে 2টা থেকে এই জায়গায় বসে আছি তেলের জন্য। সরকার থেকে একটা ব্যবস্থা করে দিলে আমরা যদি সবসময় তেলটা পাইতাম তাহলে উপকার হইতো আমাদের অন্যান্য কাজ আছে আরো। এদিকে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। মজুত করা তেল বেশি দামে বিক্রির চেষ্টাকালে কারাদণ্ড, অর্থদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। তেলের পাচার ঠেকাতে অভিযান পরিচালনা করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আপাতত বাড়ছে না দাম। তবে দাম বাড়ানো হবে কিনা আগামী মাসে সমন্বয়ের পর মন্ত্রিসভায় আলোচনার ভিত্তিতে হবে সিদ্ধান্ত। মঙ্গলবার সকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার। চলতি মাসেই দেশে আসবে প্রায় 1,67,000 টন ডিজেল, 71,443 টন অকটেন ও 36,000 টন পেট্রোল। এছাড়া অবৈধ মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জ্বালানি মন্ত্রী। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বর্তমান সরকার। একই সঙ্গে এই সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে জানিয়ে বলেন, আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।
ভর্তুকি তো চলছে, আমি যখন বেশি দামে জ্বালানি সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জনবহুল এলাকা 450 এ সময় তিনি জানান, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য, জ্বালানির মতো বৈশ্বিক সংকট উত্তরণের চেষ্টা করে যাচ্ছে। দুদক এখনো পুনর্গঠিত হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে এবার শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, এ সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয় বলেও জানান তিনি। ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফিউল নিতে পারবেন না। যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন অ্যাপটা চালু করব তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। জ্বালানি কিনবো আসলে বৈদেশিক মুদ্রা দিয়ে, সুতরাং আমি যদি জ্বালানির দাম বাড়িয়েও দেই, আমাকে অভ্যন্তরীণভাবে আমার দেশি মুদ্রার ভর্তুকিটা হবে না হয়তো। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং 3 মে থেকে সারা দেশেই টিকা দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নয়াদিল্লিতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এই শুভেচ্ছা সফর দুই দেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে পৌঁছান খলিলুর রহমান এবং হুমায়ুন কবির। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, ঢাকা দিল্লি ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ, যা জনগণের সঙ্গে জনগণের দৃঢ় সংযোগের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এর আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, 2 দিনের এ সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রসমূহকে ভবিষ্যতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ সফর গুরুত্বপূর্ণ ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন বনাম বিএনপির বিশেষ কমিটির প্রস্তাব, এই দ্বন্দ্বে রাজপথ থেকে সংসদ সবখানেই এখন অস্বস্তির ছায়া। উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংকটের উত্তরণ সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। বিরোধীদের রাজপথের পরিবর্তে সংসদের নিষ্পত্তির চেষ্টা এবং সরকারকে জনপ্রত্যাশা পূরণে জোর দেওয়ার তাগিদ তাদের। হাসান বলের প্রতিবেদন। জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজপথ থেকে সংসদ ভবন সবখানে এখন আলোচনার তুঙ্গে জুলাই সনদ। ঐক্যমত্য কমিশনের দীর্ঘ বৈঠক, বর্ণাঢ্য আয়োজনে, স্বাক্ষর অনুষ্ঠান কিংবা সবশেষ গণভোট, জুলাই সনদ ঘিরে চলা এই কর্মযজ্ঞের কোনোটি যেন সমাধান দিতে পারছে না চলমান রাজনৈতিক বিতর্কের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই সংস্কার মালা। এর বাস্তবায়নে ইতিমধ্যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত ও এনসিপি সহ অন্যান্য বিরোধী দল। তবে এই প্রক্রিয়াকে অসাংবিধানিক দাবি করে শপথ নেয়নি ক্ষমতাসীন বিএনপি। তারা সংস্কার পরিষদের পরিবর্তে একটি বিশেষ কমিটি গঠনের মাধ্যমে এর সুরাহা করতে চায়। তবে বিএনপির এই প্রস্তাবে সায় দেয়নি বিরোধীরা।
বিতর্কের এই উত্তাপ সংসদ ছাড়িয়ে এখন রাজপথে। কর্মসূচিতে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। জুলাই সনদে অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় কাঠামোর 84টি সংস্কার প্রস্তাবের অনেকগুলোতেই বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত রয়েছে। প্রশ্ন উঠছে, কোন প্রক্রিয়ায় মিলবে এই জটিল সংকটের সমাধান? বিএনপি আসলে এই কাজটা কিভাবে করতে চায়? পারস্পরিক দোষারোপ নয়, জুলাই সনদের টেকসই বাস্তবায়নে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর উপর জোর দিচ্ছেন এই বিশ্লেষক। প্রশ্নটা হচ্ছে আপনি সমাধানে আসতে চান কিনা, এবং এই সমাধানটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা একটা রাজনৈতিক সমাধান হওয়া লাগবে। আমি যদি সিম্পল সংশোধনই করি, পরিশোধ করে তাকে গাঠনিক ক্ষমতা না দিই, তাহলে এই যে ভালনারেবিলিটিটা থাকছে, সেখানে এই ভালনারেবিলিটিটাকে আপনি অ্যাড্রেস করবেন কীভাবে? বিএনপির কাছ থেকে এটার কোনো উত্তর আসছে না। আপনি যদি এটা বাস্তবায়ন করেন, বেসিক্যালি বাংলাদেশে রিফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্টর ঐতিহাসিকভাবে বিএনপি। সো এই যে আপনার যে আইডেন্টিটিটা তৈরি হবে, সেইটা এমব্রেস করাটা আপনার জন্য কি বেশি লাভজনক না? উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সংকটের উত্তরণ সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। বিরোধীদের রাজপথের পরিবর্তে সংসদে নিষ্পত্তির চেষ্টা এবং সরকারকে জনপ্রত্যাশা পূরণে জোর দেওয়ার পরামর্শ তার। সরকার এবং বিরোধী দলের মধ্যে যদি একটা রাজনৈতিক সদিচ্ছা তাদের মধ্যে তৈরি হয় যে তারা এই বিষয়গুলো পরিবর্তন করবেন, তাহলে এই সংবিধান সংস্কার কমিশন পরিষদ ছাড়াও এটি করা সম্ভব। তারা 2/3 মেজরিটি তাদের আছে, ম্যান্ডেট তাদের দিয়েছেন, কিন্তু সেই ম্যান্ডেটের চেয়েও তারা বিবেচনা করবেন যে জনপ্রত্যাশাটা কি, জনগণের কল্যাণের জন্য কি সেটা। আর অন্যদিকে বিরোধী দলের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবেন মাঠে, কিন্তু তার আগে সেটি সংসদে নিষ্পত্তি করার জন্য তাদের পক্ষ থেকেও সর্বাত্মক চেষ্টাটা থাকতে হবে। সংস্কারের 84 দফা নিয়ে শুরু হয় রশি টানাটানি শেষ পর্যন্ত কোন পথে মোড় নেয় তা নির্ধারণ করবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই। জনভোগান্তি তৈরি না করে সমাধানে যাওয়ার তাগিদ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জারি করা 14টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠ ভোটে সরাসরি পাশ হয়। 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অপরিবর্তিত এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে বিশেষ কমিটি। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরও পর্যালোচনা করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। সংসদে উত্থাপিত আকারে বিদ্যুৎ বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখা রাষ্ট্রের দায়িত্ব। গণতন্ত্র শক্তিশালী করতে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে। অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ রায়টি এমন এক সময় এলো যখন স্বতন্ত্র সচিবালয় অধ্যাদেশ বিলটি বাতিলে তোলা হয়েছে সংসদে। এদিকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্টে দেয়ায় 28 বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ কল্পে আনিত বিল সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 মহান সংসদ উত্থাপন করলাম। সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করতে বিল তোলা হয়েছে সংসদে। সোমবার আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি উপস্থাপন করেন। এ নিয়ে বৃহস্পতিবার অথবা শুক্রবার সংসদে আলোচনা হবে। এই বিলটার উপরে বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট আছে। দীর্ঘদিন ধরে পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠার দাবি করে আসছেন বিচার বিভাগের কর্মকর্তারা। অধ্যাদেশ বাতিলের খবরে সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন বিচারকরা। এক বিবৃতির মাধ্যমে বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় করার ক্ষেত্রে পৃথক সচিবালয় যুগান্তকারী পদক্ষেপ। এমন আলোচনার মধ্যেই অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল দেশের উচ্চ আদালত। 185 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মস্থল নির্ধারণ, ছুটি, পদোন্নতি সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হবে। 3 মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে পৃথক সচিবালয়।
আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে বিচার বিভাগকে, যা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কেননা গণতন্ত্র শক্তিশালী করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা জরুরি, আর সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে, প্রতিষ্ঠা করতে হবে আলাদা সচিবালয়। যদিও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টের সংক্ষিপ্ত রায়ের পর গত বছরের 11 ডিসেম্বর উদ্বোধন করা হয় সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়। এ সংক্রান্ত আদেশ সংসদে বাতিল হলে আটকে যাবে সচিবালয়ের কার্যক্রম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয়েছে। মঙ্গলবার সকালে সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। পরে মন্ত্রী বলেন, গুমের বিচারকে সঠিক পথে নেয়ার জন্যই সংশোধনের মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মাধ্যমে গুমের বিচারের ব্যাপারে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। গুমের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের ভালোভাবে আইনটি পড়ে দেখতে বলেন মন্ত্রী। এ সময় আইনমন্ত্রীকে বাইরের কথায় কান না দিতে বলেন স্পিকার। অতএব বিলের দফা 2, 3, 4, 5 আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন, সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম। এই সরকার গুমের সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার জন্য কতটা কমিটেড সেইটাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে গোটা পার্লামেন্ট এবং দেশবাসীকে অবহিত করলাম। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে ধন্যবাদ। আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটি উত্থাপিত হবে সে ব্যাপারেই আমরা কার্যক্রম গ্রহণ করব। রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীর দাবি, অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। জুলাই আন্দোলনে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। 2 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে ফ্যাসিবাদের সহযোগী ও জুলাই আন্দোলনে হত্যার নির্দেশদাতা সহ নানা অভিযোগ করেন রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় স্থির দাঁড়িয়ে থাকলেও না সূচক মাথা নাড়ান সাবেক স্পিকার। আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে শিরিন শারমিন চৌধুরী জড়িত। এদিকে আসামি পক্ষের হয়ে শুনানি করতে এজলাসে হট্টগোল সৃষ্টি করেন একদল আইনজীবী। তাদের একজন বলেন, শিরিন শারমিনের বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা দেখাতে পারেননি তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে সাবেক স্পিকারকে কারাগারে পাঠান আদালত। সুনির্দিষ্ট তার বিপক্ষে কোনো অভিযোগ নেই। উনি ওই দিন সংসদ ভবন এরিয়ায় ছিলেন। উনি কিভাবে রাষ্ট্রের এই দায়িত্ব থেকে লালবাগ জোনে এসে একটি হত্যা চেষ্টা করেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার মধ্যরাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জাতিকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপিকে আবারও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিন গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা। গণভোটের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে করণীয় নিয়ে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা। গণভোটের রায় মেনে নিতে আহ্বান জানান সরকারের প্রতি। বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয়
এবং আমাদের ঘোষণা হলো ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান জাতিকে অবাক করেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। 5 কোটি মানুষ এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে, সে সময় এখনো আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে, যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের ইম্পর্ট্যান্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে নতুনভাবে ঘোষণা করা হয় 4 দিনের আন্দোলন কর্মসূচি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের অনুরোধে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নির্দিষ্ট শর্ত মেনে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে তেহরান। যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও। এর আগে ওয়াশিংটন রেড লাইন অতিক্রম করলেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি বঞ্চিত করার হুমকি দেয় আইআরজিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্য সভ্যতা ধ্বংসের হুমকি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনের আশা একেবারেই ক্ষীণ করে দেয়। তবে এমন ঘোষণার কয়েক ঘন্টা পরেই নিজের এই সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধ ও ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে হামলা স্থগিত করা হয়েছে বলে জানান ট্রাম্প। এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইরানও। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান 2 সপ্তাহের এই যুদ্ধবিরতিতে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই প্রণালীতে জাহাজ চলাচল করতে পারবে। হামলা বন্ধে রাজি ইসরায়েলও। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8টায় ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প। আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে পাকিস্তানের স্থানীয় সময় মধ্যরাত 3টায় ইরান ও যুক্তরাষ্ট্রকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। পরে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও ফোনালাপ করেন। এর আগে ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকির জেরে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দেয় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির মুখপাত্র সাফ জানিয়ে দেন, চূড়ান্ত সীমা অতিক্রম করলেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জ্বালানি উৎস বিচ্ছিন্ন করা হবে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সৌদি আরবের জুবাইলে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত করেছে ইরান। একই সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলের ডিমোনা শহরের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ইরাকেও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। অন্যদিকে ইরান জুড়েও ইসরায়েল যুক্তরাষ্ট্রের তাণ্ডব অব্যাহত ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র ও প্রধান পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালানো হয়েছে। খুজেস্তান প্রদেশের মাহাশাহর শহরের ফজর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার লক্ষ্য ছিল আমির কবির পেট্রোকেমিক্যাল কোম্পানির একটি স্থাপনা। একই সঙ্গে খার্ক দ্বীপেও হামলার দাবি করে যুক্তরাষ্ট্র, যদিও এই হামলায় কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের পাশে আবারও শক্তভাবে দাঁড়ালো চীন ও রাশিয়া। হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করেছে এই 2 পরাশক্তি। এমন পদক্ষেপের জন্য বেইজিং ও মস্কোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জাতিসংঘ নিযুক্ত ইরানের প্রতিনিধি। অন্যদিকে তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। কঠিন সময়ে মিত্র চীন ও রাশিয়াকে পাশে পেয়েছে ইরান। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবারও বন্ধুত্বের প্রমাণ দিল এই 2 পরাশক্তি। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে বাহরাইন। কয়েক সপ্তাহের আলোচনার পর খসড়া প্রস্তাবটি শিথিল করা হয়। শুরুতে সামরিক শক্তি প্রয়োগের বিষয় থাকলেও পরে সরিয়ে নেওয়া হয়। এরপর প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়ার পরিবর্তে পরিশেষে কেবল রক্ষণাত্মক প্রচেষ্টাকে জোরালোভাবে উৎসাহ
বাদশাহিত করার বিষয়টি রাখা হয়। এরপরেও এ প্রস্তাবে ভেটো দিয়েছে চীন রাশিয়া। প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 11টি দেশ পক্ষে এবং 2 সদস্য দেশ পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত ছিল। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি চীন ও রাশিয়ার ভেটোকে স্বাগত জানিয়ে বলেন, চীন রাশিয়ার এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদকে আগ্রাসন বৈধতা দেয়া থেকে ঠেকিয়েছে। আজকের এই পদক্ষেপ নিরাপত্তা পরিষদকে আগ্রাসনের বৈধতা দেওয়ার অপবাদ থেকে রক্ষা করেছে। প্রকৃতপক্ষে রাশিয়া ও চীন নিশ্চিত করেছে যে নিরাপত্তা পরিষদকে এই ধরনের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। অন্যদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ার্ডস চীন ও রাশিয়ার ভেটোর তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে মানবিক সহায়তা, বিশেষ করে কঙ্গো, সুদান ও গাজায় প্রয়োজনীয় চিকিৎসা ও সরবরাহ পৌঁছানো ব্যাহত করছে। ইরান আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। নিজেদের দুষ্কর্মের জন্য তারাই দায়ী এবং এর পরিণতির দায়ও একমাত্র তাদেরই। বিশ্লেষকদের মতে ইরান, চীন ও রাশিয়া এই ত্রয়ীর মধ্যে কৌশলগত সমন্বয় এখন আরও দৃশ্যমান হচ্ছে, যেখানে পশ্চিমা প্রভাব মোকাবেলায় পারস্পরিক সমর্থন বাড়ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি সহ 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কলম্বিয়া কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ক্লেভরেক এলাকার স্পুক রক রোডে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 29 বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামণি ও নাজমুলের এক বন্ধু মারা যান। গুরুতর আহত অবস্থায় 33 বছর বয়সী রত্না ও তার 1 বছরের শিশুকন্যাকে আলবেনি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। দুর্ঘটনা কবলিত অপর গাড়িতে থাকা 62 বছরের এক নারীও নিহত হয়েছেন। ঢাকার সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে গুপ্ত অস্ত্র পেনগান। সম্প্রতি কোতোয়ালিতে যুবদল সদস্যকে গুলির ঘটনায় ব্যবহৃত হয় কলম আকৃতির বিশেষ পিস্তল। এর সঙ্গে জড়িত সোহেল ওরফে কালু সহ 2 জনকে গ্রেফতারের পর উদ্ধার হয়েছে অস্ত্রটি। গোয়েন্দা পুলিশ বলছে, 80,000 টাকায় পেনগানটি কিনে নানা অপরাধ করে আসছিল পেশাদার কিলার কাল্লু। অস্ত্রটি কিভাবে দেশে ঢুকলো, এখন সে অনুসন্ধান করছেন গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেনগান। দেখতে কলমের মতো মনে হলেও আসলে অত্যাধুনিক পিস্তল। বিশেষ এই আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে দেশের সন্ত্রাসীদের হাতে। ইউনিক এই পেনগানটি বাংলাদেশের রাজধানী ঢাকার কোতোয়ালি এলাকায় উদ্ধার করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিতে যে গান ব্যবহার করে, সেই গান বাংলাদেশে কিভাবে আসলো, এটি জানতে হলে আমাদের ফিরতে হবে গত 3 এপ্রিল। সেদিন রাজধানীর কোতোয়ালি এলাকায় এক যুবদল নেতাকে গুলির ঘটনা ঘটেছিল। মার্কেটে ঝামেলা ছিল সাইমনগুলোকে, আজিম ভাই নাজিম ভাইগুলোকে আমারে বলছিল, আমি বিপক্ষে ছিলাম না, আমি আজিম ভাই নাজিম ভাই পক্ষে কথা বলছি দেখে মনে হয় কাজটা করছে সাইমনের। শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামিসহ কোতোয়ালিতে অস্ত্র উদ্ধারে অভিযান নামে গোয়েন্দা পুলিশ। কাল্লুর বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় পেনগান। অপরাধীরা এ ধরনের অস্ত্র ব্যবহারের ঘটনা ইতোপূর্বে তেমন সংগঠিত হয়নি এবং আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ বা মামলা আমরা ইতোপূর্বে পাইনি। এটার পিছনে আমাদের আগ্রহটা বেশি ছিল, যে এটার রুট কোথা থেকে এই অস্ত্রটা আসে সেটি খুঁজে বের করা আমাদের প্রয়োজন। ডিবি বলছে 80,000 টাকা দিয়ে পেনগানটি কেনে পেশাদার কিলার কাল্লু। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গুপ্ত অস্ত্রটি ব্যবহার করে নানা অপরাধে জড়িত সে। কোথা থেকে এই অস্ত্রটি সে সংগ্রহ করেছে, অথবা সে নিজে ক্রয় করে এই অস্ত্রটি এনেছে কিনা, অথবা কারো কাছ থেকে ধার করে এনেছে কিনা, সেই সমস্ত তথ্য আমরা বের করার চেষ্টা করব এবং বের করে এটার সাথে যারই সংশ্লিষ্টতা থাকুক তাকে আমরা আইনের আওতায় আনার বিষয়ে আমরা আন্তরিক রয়েছি। প্রতিবেশী দেশে তৈরি পেনগান বাংলাদেশে কিভাবে ঢুকলো, সে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর। নিখোঁজের 5 ঘন্টা পর মঙ্গলবার রাত 9টার দিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই 3 শিশুর সঙ্গে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর চাক্তাই খালে খেলতে নেমেছিল 11 বছর বয়সী সাকিব। 3 বন্ধু উঠে আসতে পারলেও পানিতে তলিয়ে যায় সে। বাকুলিয়া শাহ আমানত সেতু সংলগ্ন চাক্তাই খাল সুইচ গেটে গোসল করতে নেমে মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয় সাকিব। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে উদ্ধার কাজ শুরু করে তারা। পরে রাত 9টার দিকে সাকিবের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। রিকশাচালক বাবা ও ফিশারিঘাটের শ্রমিক মায়ের সন্তান সাকিবের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা 7 জন মিলে গোসল করতেছিলাম, তারপর আমরা উঠে গেছি, ও আবার লাফ দিছে, তারপর ও আর উঠে নাই। দুইটা খবর লেগেছে কামনের মধ্যে খালে নামছে, খালে তো না উঠে। এর আগেও বিভিন্ন সময়ে চাক্তাই খালে গোসল করতে নেমে কিংবা খেলতে গিয়ে মারা গেছে কয়েকজন শিশু। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। যখন পাচ্ছে না, ও যে ওর গার্জিয়ানকে বলছে, এলাকার মানুষ খুঁজছে, খোঁজাতে পারছে না, সে ফায়ার সার্ভিসকে অবগত করেছে, ওরা এসে সবাই মিলে উদ্ধার হয়েছে। গোসল করতে যায় তাও সে নিখোঁজ হয়ে গেছে। তারপর দিন তাও খাল শুকাইছে, তাও এরকম এক জায়গায় এখান থেকে পড়ছে, অন্য জায়গায় যা তাকে লাশ উদ্ধার হয়েছে। এরকম আরও এক 2টা ঘটনা হয়েছে জায়গায়, এটা 3টে হয়েছে ঘটনা। যদি সরকার এরকম কোনো একটা ব্যবস্থা না মানুষের উপরে গোসল করার মতো, তাহলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। পোলাপান বোঝানো ওরা নামে যায় এখানে, সেই জন্য বলছে এখানে একটা ব্যারিকেড দিলে যেন পোলাপান আর ওই খালে নামতে না পারে। লাশের সুরক্ষা করছি, এখন থানায় গেছে ওনার ফাদার, লাশের আব্বা। নিহত সাকিবের বাড়ি নোয়াখালীর আজাদনগরে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। গাইবান্ধায় কৃষি যন্ত্র লোপাট কাণ্ড, চাষি না জানলেও খাতা কলমে বিতরণ দেখিয়ে 4 কোটি টাকা তছনছ। 48 যন্ত্র গায়ে, প্রমাণ পেলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। টানা 8 মাস বিদেশি বায়ারদের কাছ থেকে অর্ডার কমার পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জাহাজ এবং কন্টেইনার ভাড়া বেড়ে যাওয়ায় চতুর্মুখী সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। এমনকি চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা কাঁচামাল ঢাকার কারখানায় পৌঁছানো কিংবা রফতানিযোগ্য তৈরি পোশাক বন্দরে আনার পরিবহন খরচ দ্বিগুণ হয়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস দেবী। বিজিএমইএর তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থবছরের মার্চ মাসে 2.78 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হলেও তা আগের বছরের তুলনায় 19% কম। এমনকি শুধুমাত্র অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই মাসে 39.62 বিলিয়ন মার্কিন ডলার রফতানির মাধ্যমে 24.67% প্রবৃদ্ধি হলেও পরবর্তী 8 মাসে তা ক্রমশ পিছিয়েছে। আমাদের তৈরি পোশাক শিল্পের আমাদের উৎপাদন খরচ বেড়ে গেছে, আমাদের অর্ডারের সংখ্যা কমে গেছে। সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে আমাদের জন্য খুব একটা দুঃসহ পরিস্থিতি বলা যায়। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় পাল্লা দিয়ে বাড়ছে জাহাজ এবং কন্টেইনার পরিবহন ভাড়া। যুদ্ধের এই 1 মাসে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন রুটে প্রতি কন্টেইনার পরিবহন ভাড়া 600 থেকে 1000 মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মেইন লাইন অপারেটররা। ইউরোপে ছিল 16 থেকে 1800, সেটা বর্তমানে আমরা নিচ্ছি 2200 থেকে 2800 পর্যন্ত। অন দ্য আদার হ্যান্ড আমাদের ইউএসএতে ছিল যুদ্ধের আগে 2600 থেকে 2800, যেটা 3800 পর্যন্ত এখন যাচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা ইউরোপ আমেরিকা হওয়ায় কন্টেইনারবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীর পরিবর্তে লোহিত সাগরকে রুট হিসেবে ব্যবহার করছে। আবার দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, তারপরও তৈরি পোশাক খাতের উৎপাদন খরচ বেড়েছে বলে দাবি গার্মেন্টস মালিকদের। আরএমজি সেক্টরটা একমাত্র সেক্টর যেটা ইম্পোর্টও করে এক্সপোর্টও করে। যে ইম্পোর্টের গুডসগুলা র মেটেরিয়ালস যখন আমরা ঢাকায় পৌঁছাই, সেখানে আগের যে গাড়ি ভাড়াটা ছিল সেটা অলমোস্ট দ্বিগুণের কাছাকাছি চলে গেছে। আবার এক্সপোর্টের ক্ষেত্র যে আমরা এক্সপোর্ট করার সময় আপনার ঢাকা থেকে যে পণ্যগুলো চট্টগ্রাম বন্দরে আনি সেটার খরচও অলমোস্ট দ্বিগুণ। জাহাজের যে পরিচালন ব্যয় সেটা কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। পাশাপাশি আমাদের এই যে জাহাজকে কেন্দ্র করে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের যে প্রিমিয়াম অতিরিক্ত বেড়ে গেছে। সে কারণে সব মিলিয়ে কিন্তু আমাদের জাহাজ ভাড়ার যে ফ্রেট সেটা অনেক বেশি আমাদের পরিশোধ করতে হচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, এই মুহূর্তে জ্বালানি সংকটের অজুহাতে পরিবহন খরচ দ্বিগুণ করা হয়েছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ভাড়া বেড়েছে সবচেয়ে বেশি। আর তার ফলে আমদানি করা কাঁচামাল কারখানায় পৌঁছানো এবং রফতানিযোগ্য পণ্য বন্দরে পৌঁছাতে নানামুখী সংকট সৃষ্টি হচ্ছে। তেলের যে সংকটের কারণে বাংলাদেশে যে ট্রান্সপোর্টেশন কস্ট ইস ডবল হয়ে গেছে, কন্টেইনার ভাড়াও এখন ডবল হয়ে গেছে এবং
অনেক জায়গার মধ্যে অনেক মেটেরিয়ালস শুধু আমরা যে র মেটেরিয়াল যে ইম্পোর্ট করি সেই মেটেরিয়ালের জন্য টাইম এক্সটেনশন চাচ্ছে। সেই উত্তরণ থেকে বাঁচার জন্য আমাদেরকে তেলের সংকট দূরীকরণের জন্য দ্রুত আমাদের সমাধান করতে হবে। বিগত 2024-25 অর্থ বছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে 30.24 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রফতানি হলেও চলতি অর্থ বছরের 9 মাসে তা কিছুটা কমে 28.57 বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গল্পকেও হার মানিয়েছে গাইবান্ধার কৃষি বিভাগ। একটি কৃষি যন্ত্রের সঙ্গে ভাড়াটিয়া কৃষকের ছবি তুলেই গায়েব করা হয় 48টি কৃষি যন্ত্র। মাঠের কৃষক না জানলেও কৃষি বিভাগের খাতায় ঠিকঠাক বিতরণ দেখিয়ে লোপাট করা হয় সরকারি ভর্তুকির প্রায় 4 কোটি টাকা। তদন্তে প্রমাণিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। সোহেল রানার ছবিতে হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট। খাদ্য উৎপাদনে উদ্বৃত্ত উত্তরের জেলাগুলোর একটি গাইবান্ধা। কৃষকের শ্রমে ঘামে মাঠে প্রান্তরে যেখানে ধরা দেয় এমন সবুজের ঢেউ। নিঃস্বার্থ সেই কৃষকের জন্য সরকারের বরাদ্দ চলে যায় কর্মকর্তাদের পেটে। এমন খবরের সন্ধানে সময় সংবাদের নজর সদর উপজেলার গাইবান্ধা পৌরসভায়। 2021 ও 22 দুই বছরে যেখানে শতকরা 50% ভর্তুকিতে 4টি কৃষি যন্ত্র বিতরণ দেখায় কৃষি বিভাগ। কোন কোন কৃষককে এসব যন্ত্র দেয়া হয়েছে দেখতে যেতে চাইলে কৃষি কর্মকর্তা নিজেই স্বীকার করলেন কাগজে থাকলেও বাস্তবে 4টির একটিরও অস্তিত্ব নেই। আমার এখানে যোগদানের পূর্বে আরও 2টা দেওয়া হয়েছিল, সে দুটো আমি তো একটা মোবাইল নাম্বার খুঁজে পাইনি, লোককে খুঁজে পাইনি বারবার চেষ্টা করার পরেও। কৃষি বিভাগের তালিকা ধরে এবার সদরের কুপতলা ইউনিয়নে সময় সংবাদ। প্রান্তিক কৃষকের কারো কাছেই পাওয়া গেল না কোনো যন্ত্রের খোঁজ, অথচ এই ইউনিয়নে 23 ও 24 সালে 12টি কৃষি যন্ত্র বিতরণ করেছে কৃষি বিভাগ। তালিকায় থাকা 3টি মোবাইল নম্বরের একটি 10 ডিজিটের, অপর দুটি 12 ডিজিটের নম্বর। কয়েকটি নম্বরে কল দিয়ে জানা যায় তারা কেউই গাইবান্ধার বাসিন্দা নন। এসব যন্ত্রের বিষয়ে কিছুই জানা নেই তাদের। এটা কি জুলফাত জান্নাত জুই আপার নাম্বার? না, কৃষি বিভাগ থেকে মেশিন দেওয়া হয়েছিল। আপনি আসলে কোনো মেশিন পেয়েছিলেন কিনা? আপনি কি ইমরান ভাই বলছেন ভাইয়া? আপনার পুরো নাম কি? ও আচ্ছা, এখানে তো দেওয়া আছে ইমরান আলী, পিতার নাম আনিসুর রহমান। তালিকায় পাওয়া যায় ট্রাক্টর চালক শাহজাহানের নাম। তার দাবি কৃষি বিভাগের কেউই যোগাযোগ করেনি তার সঙ্গে। কোম্পানি থেকে একটি ছোট হারভেস্টার মেশিন দিলেও সেটি নষ্ট হওয়ার পর ফেরত দিয়েছেন। একই বক্তব্য আজগর আলীর। আর হারভেস্টার মেশিন পেয়েছেন দাবি করলেও তা দেখাতে পারলেন না জাহিদুল নামের আরেক কৃষক। ধান কাটা না, পরে আমি বললাম ভাই আমি মেশিনও নেবেন, আপনার কিস্তিও আর দিবেন। অনেক অবশ্যই যোগাযোগ করে যে কোম্পানির কাছ থেকে নিয়েছিলাম ওদেরকে জানাই আমার যে টাকা দিয়েছিলাম সেই টাকা আমি রিটার্ন নিয়ে নিয়েছি। মেশিনটা এখন বর্তমানে আমি আনার পরে আমার পরের সিজনের জন্য আমি শ্বশুরবাড়িতে রাখছি এবং এখনও ওখানে বর্তমান আছে আর কি। খাতা কলমে পাওয়া যায় 2023 ও 24 সালে 36টি কৃষি যন্ত্র বিতরণ করেছে সদর উপজেলা কৃষি অফিস। সমতল এলাকা রেখে 36টির মধ্যে 30টির জন্য বেছে নেওয়া হয় কামারজানি ও মোল্লাচরের দুর্গম চরাঞ্চল। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এবং মোল্লাচর ইউনিয়ন মূলত ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত এই ইউনিয়ন দুটি। তার মধ্যে কামারজানি ইউনিয়নের পাড়দিয়ারা এবং খারজানি চরের অবস্থান এখান থেকে স্বল্প দূরত্বে হলেও বেশ দূরে অবস্থিত মোল্লাচর ইউনিয়ন। এই ইউনিয়ন দুটিতেও কৃষি বিভাগ কাগজে কলমে 30টি ধান এবং ভুট্টা মারাই যন্ত্র বিতরণ দেখিয়েছে কৃষকদের মধ্যে। কামারজানির ব্রহ্মপুত্র বেষ্টিত খারজানি চরে 4টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়। এই চরের কৃষক শাহ আলম কোনো যন্ত্র পাননি বলে ইতিমধ্যে কৃষি বিভাগকে লিখিত দিয়েছেন। তার দাবি খারজানিতে 4টি যন্ত্রের একটিও পায়নি কৃষক। পাড়দিয়ারা ও মোল্লাচরের কৃষক এমনকি জনপ্রতিনিধিরাও জানেন না এসব কৃষি যন্ত্রের খবর। রেজাউল ভাই বলছেন? ভাই আপনি কি কৃষি অফিস থেকে কোনো যন্ত্রপাতি নিয়েছিলেন? ওই যে আপনারা কি কৃষি অফিস থেকে কোনো যন্ত্রপাতি পাইছিলেন? ধান ভাঙা মেশিন পাইছিলাম। সেই মেশিনটা কই? সেই মেশিনটা ফেরত দিয়েছি ওই জায়গাতে। কেন? নষ্ট। আমি এই বিষয়ে জানি না এবং আমি মেম্বারদেরকে ফোন দিয়েছিলাম, মেম্বাররাও এই বিষয়টা জানে না।
কৃষি বিভাগ থেকে গঠিত তদন্ত কমিটিও পায়নি কোনো যন্ত্রের হদিস। এদিকে তদন্ত কমিটিকে দেয়া লিখিত বক্তব্যে উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর জানান, তৎকালীন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদত হোসেনের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, ফারুক আহমেদ, সাদিকুল ইসলাম রনি ও হাফিজুরের মাধ্যমে তাদের নিজস্ব লোকজনের নামে আবেদন করেন। এরপর উত্তরণ, বাংলামার্ক ও এসকিউ কোম্পানির লোকজনের সহায়তায় ইউএনও অফিসে এক কৃষককে দাঁড় করিয়ে যন্ত্রের সঙ্গে ছবি তোলার পর গভীর রাতে কৃষিযন্ত্রগুলো অন্যত্র সরানো হয় এবং প্রতিটি কৃষিযন্ত্র বিতরণের চুক্তিপত্রে সাক্ষী হিসেবে উপসহকারী কর্মকর্তা আনিসুজ্জামানের স্বাক্ষর নেওয়া হয় বলে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন তিনি। অথচ কৃষিযন্ত্র বিতরণের ব্যাপারে কিছুই জানেন না বলে সময় সংবাদের কাছে দাবি করেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর ও আনিসুজ্জামান। আমি জানি না, এটা আমি তো দেই না, অফিস বিতরণ করে, আমি তো বিতরণ করি না। কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন দেওয়া হয়েছিল, এই ব্যাপারে জানেন কিছু? না, এই বিষয়ে আমি কিছু জানি না। এরপর বর্তমানে সাদুল্লাপুর উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুরের লিখিত স্বীকারোক্তি নিয়ে তার মুখোমুখি হয় সময় সংবাদ। এ সময় হতচকিত হয়ে জানান, লিখিত বক্তব্যে সব দায় স্বীকার করেছেন তিনি। আপনি আবেদন করার নাই? করেছিলাম। কয়টা করেছিলেন? আমি শুধু কুপতলাটা করেছিলাম। মোল্লাচর এগুলো কে করেছে? আমি করিনি এগুলো। আপনার বাবা চাচারটা অন্য মানুষ করেছে? জানি না আমি এটা। আমি যে কোনো সময় সাক্ষী দিতে রাজি আছি। অনুগ্রহপূর্বক আমার অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত প্রার্থনা করছি। আপনি তো ক্ষমাও চাইছেন। বক্তব্যে লেখা আছে। কৃষি বিভাগের গঠিত তদন্ত কমিটিতে লুটপাটের বিষয়টি প্রমাণিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি কৃষি বিভাগ। অভিযুক্তদের প্রত্যেকে এখনও স্বপদে বহাল। তাদের মধ্যে শাহাদত হোসেন সুনামগঞ্জে, হাফিজুর রহমান গাইবান্ধার সাদুল্লাপুরে এবং আনিসুজ্জামান গাইবান্ধা সদর কৃষি অফিসে কর্মরত। তারপরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা যদি শব্দের মধ্যে আটকে রেখেছেন ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া। যদি কোনো ধরনের প্রণোদনা বা প্রোগ্রামগুলো তে কোনো ধরনের গাফিলতি কোনো কর্মকর্তার আমরা লক্ষ্য করি মাঠ পর্যায়ে, তাহলে সাথে সাথে আমরা সেগুলো আইনের আওতায় নিয়ে আসি। 2020 থেকে 24 সাল পর্যন্ত সময়কালে সদর উপজেলায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় 48টি কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়। প্রতিটি যন্ত্রে সরকার নির্ধারিত মূল্যের অর্ধেক ভর্তুকি দেয়, যেখানে ভর্তুকির প্রায় 4 কোটি টাকা লুটপাট করা হয়। ভর্তুকির এসব যন্ত্রাংশ তালিকায় থাকা প্রতিষ্ঠান বিতরণ করে বলে কাগজে কলমে দেখানো হয়। 2019 থেকে 2021 সময়কালে মাসুদুর রহমান, 2021 থেকে 2023 সাল পর্যন্ত বেলাল উদ্দিন, 2023 থেকে 25 সাল পর্যন্ত খোরশেদ আলম গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের দায়িত্ব পালন করেন। 2021 থেকে 2022 2 বছরে গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান 12টি কম্বাইন হারভেস্টর বিতরণ করেন। আর 2023 থেকে 24 সাল পর্যন্ত 36টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দখল দূষণে মৃতপ্রায় বগুড়ার শিবগঞ্জের এক সময় প্রবাহমান গাংনাই নদী। এক সময় দেশীয় মাছের অভয়ারণ্য হিসেবে পরিচিত নদীতে অস্তিত্ব সংকটে জলজ প্রাণী। বর্ষায় নদীর নাব্য হারানোর কারণে ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত দখলমুক্ত করে নদী খনন ও পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে, জীববৈচিত্র্য ও ফসল রক্ষায় নদীটি দখলমুক্ত করতে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। শাহতুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়া শিবগঞ্জের আলিয়াহাটে 2005 সালে নির্মিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দুটি ভবনের প্রায় 2/3 গাংনাই নদীর জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে। এরপর থেকেই নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এর প্রভাব পড়েছে আশপাশের জনজীবনেও। বর্ষা মৌসুমে আলিয়াহাটের 4টি গ্রামের হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। বিদ্যালয়টি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। সরকার যে উদ্যোগটা নিয়েছে, কাজটা সফল করতে পারে, এর নদীর জায়গাটা ফেরত পায়, উপকার হবে। তখন পানি সংকলন হবে, পানি এখন সংকলন হয় না, সমস্যা হয়। আমাদের জমি জমা বাঁচবে, আমরাই অনেক সুবিধা পাবো। বন্যাতে ক্ষেত নষ্ট হয়ে যায়, যখন বৃষ্টি হবে তখন আমাদের আর ক্ষেত নষ্ট হবে না। পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের দাবি থাকবে, ব্রিজটা যেন ভেঙে দিয়ে, সুইচটা ভেঙে দিয়ে একদম পুরোপুরি তিস্তা ব্রিজের মতো যেন ব্রিজটা হয়। এদিকে নদীর জায়গা ভরাট করার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানটি 2001 সালে 2003 সালে প্রতিষ্ঠিত হয়। ওনাদের ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, ক্রয়কৃত সম্পত্তির উপরে। স্কুলে
দলিলকৃত 75 জমি আছে ব্যক্তি মালিকানাতে, এবং পানি উন্নয়ন বোর্ড থেকে নেওয়া আছে 5 একর 58 শতক। তো এখন এর মতো অবস্থায় যেহেতু এটা এই প্রতিষ্ঠানের জন্য এবং এলাকার জন্য একটা বড় ফিল্ড, এই ফিল্ডটা সবার জন্য মুক্ত করে দেওয়া হোক এবং আমাদের শিক্ষার জন্য মুক্ত করে দেওয়া হোক, এটাই আমাদের কাম্য। গত 24 থেকে 27 মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে নদীর দখল হওয়া প্রায় 15 একর জায়গা লাল পতাকা ও লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। এছাড়া নদীতে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে 15 পাল্লা সুইচ গেটের 2টি পাল্লা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর আশপাশের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে একটি বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত নদী দখল মুক্তের কাজ শুরু হবে। আমরা অলরেডি ওখানে ফ্ল্যাগ মেরে আসছি, আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের খুঁটি বানানোর কাজ চলতেছে। আমরা পার্মানেন্ট আরসিসি খুঁটি মেরে দেব। আর স্কুল কর্তৃপক্ষকে ইতিমধ্যে আজকের একটা নোটিশ পাঠানো হয়েছে যে উনি স্কুল যে নির্মাণ করেছেন তার বৈধ কোনো কাগজপত্র আছে কিনা ওনার কাছে, উনি কার অনুমতি কোনো করছেন আর কি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে, তার সে যে ওখানে স্কুল নির্মাণ করছে এর এগেনিস্টে যত কাগজপত্র আছে উনি সাবমিট করবেন আর কি। নদীর 13.22 একর জায়গার ওপর নির্মাণ করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। প্রায় 6 বছর ধরে বন্ধ রয়েছে পাবনা চিনিকল। এতে নষ্ট হচ্ছে আড়াই মারাই যন্ত্রসহ মিলের কোটি টাকার সম্পদ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন আখ চাষিরা। এদিকে বন্ধের প্রায় 6 বছরে মিলটির শ্রমিক কর্মচারীদের সরকার বেতন দিয়েছে 8 কোটির বেশি। মিলটির শীর্ষ কর্মকর্তা বলছেন পাবনা চিনিকলের মেশিনপত্র অন্যান্য মিলে পাঠিয়ে ব্যবহার করা হচ্ছে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। এক সময় এ কারখানার পুরো এলাকা শ্রমিক কর্মচারী ও চাষিদের কোলাহলে মুখর থাকত, কিন্তু এখন শুনছার নীরবতা তৈরি হয়েছে ভুতুরে পরিবেশে। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ায় 60 একর জমিতে দৈনিক প্রায় 1600 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাবনা চিনিকলটি পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় 1996-97 মারাই মৌসুমে। 1997-98 মৌসুম থেকে হয় বাণিজ্যিক উৎপাদন, তবে শুরু থেকেই গুনতে হয় লোকসান। পরে 2020 সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনিকলের সঙ্গে পাবনা চিনিকলের আখ মারাইও বন্ধ করে দেয়। তবে উৎপাদন বন্ধ রাখা এই 6 বছরের বেশি সময়ে সরকার মিলটির শ্রমিক কর্মচারীদের বেতন দিয়েছে 8 কোটি টাকার বেশি। শিগগিরই মিলটি চালুর দাবি এলাকাবাসীর। হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, গাড়ি ঘোড়া সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, মাটি খেয়ে যাচ্ছে। মিলটা কেন বন্ধ হলো, কি জন্য বন্ধ হলো আমরা আসলে কিছুই বুঝে উঠতে পারলাম না। হঠাৎ করে মিল মারাই বন্ধ। এত অত্যাধুনিক মিল বাংলাদেশে একটাও নাই। এই মিলটা চালু হলে সবাই লাভবান হব এবং এতে নতুন নিয়োগ দিলে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ সেজন্য এই মিলটা চালু করে। মিল কর্তৃপক্ষ বলছে বন্ধ চিনিকলগুলো চালু করতে সরকারের নেয়া উদ্যোগে আশাবাদী তারা। বন্ধ কলকারখানাগুলো নিয়ে সরকারের পজিটিভ চিন্তাভাবনা আছে এবং আমাদের চিনিকলগুলো নিয়েও আলাদাভাবে চিন্তাভাবনা আছে যে কিভাবে এগুলা লাভজনকভাবে চালু করা যায় দেশের স্বার্থে। বন্ধের পরও পাবনা চিনিকলের 27 জন স্থায়ী ও 30 জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারীকে প্রতি মাসে বেতন দেওয়া হয় প্রায় 12 লাখ টাকা। সারা দেশে মোট সরকারি চিনিকলের সংখ্যা 15টি। এর মধ্যে 2020 সালের ডিসেম্বরে 6টি চিনিকলের আখ মারাই বন্ধ ঘোষণা করা হয়। বর্তমানে রয়েছেন 9টি। আর এই মিলটিতে মোট 3 শিফটে 10 জন করে মোট 30 জন কর্মচারী রয়েছেন নিরাপত্তার স্বার্থে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। আখ সংকটে বন্ধের পথে রাজশাহী চিনিকল। বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানকে। বছরে 10 মাসের বেশি সময় বন্ধ থাকছে কারখানা। নিরবচ্ছিন্ন আখের যোগান না থাকায় কারখানাটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন শ্রমিক ইউনিয়নের নেতারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে কামরুজ্জামান মামুনের বিশেষ প্রতিবেদন। এই মিল বদ্ধ হয়। মাকড়সার জাল আর ধুলায় আচ্ছাদিত রাজশাহী চিনিকল। মোট সঞ্চিত লোকসানের পরিমাণ 1064 কোটি টাকারও বেশি। বছরের মাত্র 1.5 মাস সচল থাকার পর অচল পড়ে থাকা সম্ভাবনাময় এ শিল্প কেন আলোর মুখ দেখছে না, কারণ খুঁজেছে সময় সংবাদ।
শুনশান এক নীরবতা চিনিকলের ভেতরে, যেন পরিত্যক্ত এক জগৎ। গত মৌসুমে মিল চলেছে ৪৫ দিন। প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয়েছে প্রায় ৩৫০ টাকা আর বিক্রি হয়েছে ১২৫ টাকা দরে। আর্থিক ক্ষতি প্রায় ৭০ কোটি টাকা। আমাদের মিল লসে রান করতেছি, হেড অফিসে চালাচ্ছে আমাদেরকে। কারণ জানতে কয়েক দফায় কথা বলার চেষ্টা করা হয় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে, কিন্তু পরদিন অফিসে দেখা করবেন বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। কোনো কর্মপরিকল্পনা নাই, চালাচ্ছে, আমরা চলতেছি সরকারিভাবে। ইন্টারভিউ দিবেন? ইন্টারভিউ দিব না। কথা হয় শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির সঙ্গেও। বলেন, নিরবচ্ছিন্ন আখের যোগান না থাকায় এই কারখানা অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। সুদের টাকা টানতে যাই, সুগার মিল বারবার লোকসান। আখের স্বল্পতা আর জনবলের স্বল্পতার কারণে, শূন্যতার কারণে এই মিল বদ্ধ হয়ে যাবে। আমি একটা জিনিস বেশি যে আমি টাকা হাতে হাতে পাবো, তা পাওয়া যায় না। এর জন্য মানুষ বিতৃষ্ণা হয়ে আখ করতো না। এক বছর ৩-৪টি ফসল আরামে উঠে যাচ্ছে। আর আখ লাগালে জমিতে একবারই থেকে যাচ্ছে কুশিটি, আর কিছু পাওয়া যাচ্ছে না, টাকা পয়সা নাই। আখ চাষে কৃষকের অনাগ্রহ আর প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানে যেন বছরব্যাপী কর্মচাঞ্চল্য থাকে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত বলছেন বিশেষজ্ঞ। এত বড় একটা কল বা একটা শিল্প চালাতে গেলে যে ধরনের ম্যানেজমেন্ট, প্ল্যানিং এবং গুড গভর্নেন্স থাকা উচিত, সেই বিষয়গুলো যথেষ্ট ঘাটতি আছে। প্রয়োজনীয় ব্যয় মেটাতে না পেরে রাষ্ট্রের মালিকানায় থাকা 15টি সুগার মিলের মধ্যে বর্তমানে বন্ধ রয়েছে 6টি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, রাজশাহী। জয়পুরহাটের কালাই উপজেলায় গত 15 মার্চের ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরবাড়ি এখনও মেরামত করতে পারেনি শত শত পরিবার। ঝড়ের পর সরকারিভাবে সামান্য কিছু ঢেউটিন বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম। ফলে তীব্র রোদে আর খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। উপজেলা প্রশাসন বলছে বরাদ্দ চেয়ে তালিকা পাঠানো হয়েছে। তৌফিক রহমানের ছবিতে শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ক্ষতির চিহ্ন হৃদয়ে পুষে দিন পার করছেন ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার। খোলা আকাশের নিচে জীর্ণশীর্ণ বসবাস। গত 15 মার্চ রাতে কালবৈশাখীর হঠাৎ তাণ্ডবে লণ্ডভণ্ড হয় জয়পুরহাটের কালাই উপজেলার বেশ কয়েকটি গ্রামের বসতঘর। উড়ে যায় টিনের চাল। ক্ষতির মুখে পড়ে গৃহপালিত পশু পাখির ঘর ও দোকানপাট। মাথা খোঁজার ঠাঁই হারিয়ে দিশাহারা পরিবারগুলো, যেন চেপে বসেছে অনিশ্চিত এক শঙ্কা। বাড়িতে আসা যে মাথা লুকাবো বা এই জায়গাটাও নেই, এক সম্পূর্ণ ঝড়ে উড়ে চলে গেছে। আমাদের গ্রামে একটু বেশি ক্ষতি হয়েছে, সাথে আমাদের বাড়ি এবং অন্যান্য পাশের বাড়ির অনেক ক্ষতি হয়েছে। অনেক বাড়ি উড়ে লেগেছে, গরু বাছুর সব মানুষের অনেক ক্ষতি হয়েছে। ঝড় বৃষ্টি আমাদের এদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যাওয়ার পরে পরিবর্তে আমরা কোনো কিছু অনুদান পাইনি। আমি চাই যে আসলে সরকারিভাবে এই মানুষগুলোর পাশে একটু সহযোগিতা করে তাদের ঘরে ছাউনির ব্যবস্থা করে দেওয়া। ঘটনার পর কয়েকটি পরিবারকে ঢেউটিন বিতরণ করা হলেও বঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন অনেকে। তাদের জন্য বরাদ্দের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা প্রশাসন বলছে দ্রুত সমস্যার সমাধান করা হবে। যাদের ক্ষতি পূরণ করতে পারেনি এদের তালিকা করেছি, তালিকা করে মিনিস্ট্রিতে পাঠিয়েছি এবং খুব শীঘ্রই আমরা আশা করছি যে টিম চলে আসবে এবং তাদের এই ক্ষতি পূরণ করা সম্ভব হবে। এছাড়া তাদের এই এখনকার যে সমস্যাটা, এটা নিরসনের জন্য আমাদের শুকনো খাবার রয়েছে, আমরা সেটা দিয়ে তাদেরকে সাহায্য করব। আকস্মিক ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া, আকলাপাড়া, দুধাইল ও নয়াপাড়া সহ 5 থেকে 6টি গ্রাম। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। 1 ঘন্টার শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়েছে আমের গুটি। শিলাবৃষ্টির কারণে এখন আমের ছত্রাকের আক্রমণের শঙ্কায় চাষিরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। এরপর 3:30টার দিকে হঠাৎ করেই আসলে ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় প্রায় 1 ঘন্টা ধরে শিলাবৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে। এবং এই শিলাবৃষ্টির ফলে যেটি হয়েছে, আমের যে সমস্ত গুটিগুলো রয়েছে সেগুলো ঝরে পড়েছে। পাশাপাশি সবচেয়ে বেশি শঙ্কার যেটি বলছেন কৃষকরা, সেটি হচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যে যে সমস্ত আমের উপর শিলাবৃষ্টি পড়েছে সেগুলোতে আসলে ছত্রাকের আক্রমণ ঘটবে এবং এই ছত্রাকের আক্রমণে সে সমস্ত আমগুলো, আমের গুটিগুলো আসলে ঝরে
পড়বে, যাতে করে কৃষকরা বলছেন এখানে বড় একটা অংশই আসলে ঝরে পড়ার একটা শঙ্কা রয়েছে। এমনিতেই এবছর আসলে যে পরিমাণে রেকর্ড পরিমাণে আমের যে মুকুল এসেছিল, এরপরে আমের মুকুল আসলেও কিন্তু আমের গুটি আসলে প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এরপরে আসলে এই প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। এখন সবচেয়ে বড় শঙ্কা তাদের মধ্যে ছত্রাকের যে আক্রমণ। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে কৃষকদেরকে মাঠ পর্যায়ে কাজের তাদের বিভিন্ন রকম পরামর্শ এই মুহূর্তে দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে বা একেবারে প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে সহযোগিতা করার জন্য তারা ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করেছেন এবং ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করছেন এবং ক্ষতির পরিমাণটা কি ধরনের বা কত সেটি আসলে তারা নিরূপণের চেষ্টা করছেন। পাশাপাশি তারা এই মুহূর্তে ছত্রাকনাশক প্রয়োগের কথা বলছেন কৃষকদেরকে। এই মুহূর্তে তারা ছত্রাকনাশক প্রয়োগের পাশাপাশি আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা যে রোদের তীব্রতা বাড়লে বা আবহাওয়া আসলে স্বাভাবিক হলে অনেকটা ক্ষতি কমে আসবে। তারা বলছেন ছত্রাকনাশক সঠিকভাবে প্রয়োগ করতে পারলে এবং আবহাওয়া অনুকূল থাকলে অন্তত এই শিলাবৃষ্টির ফলে যে সমস্ত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এর অন্তত 25 থেকে 30% কমে আসবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে এই প্রায় 37,000 হেক্টর জমিতে 3,86,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ক্ষতি যদি কাটিয়ে ওঠা না যায় সেক্ষেত্রে আসলে ফলনের বিপর্যয় ঘটার একটি শঙ্কা করছেন কৃষকরা। তারা বলছেন যে এই মুহূর্তে বেশ কিছু বাগানে আমরা খবর নিয়েছিলাম, সেগুলোতে একেবারে পুরোপুরি মানে লণ্ডভণ্ড হয়ে গেছে। তাদের যে সমস্ত স্বপ্ন তারা দেখছিলেন আমের গুটিকে কেন্দ্র করে, তারা আশা করছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবেন হচ্ছে কৃষি বিভাগের কর্মকর্তারা এবং সরকার, এমনটাই বলছেন তারা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টির পর আমের ক্ষতির সর্বশেষ। যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। নাটোরে মৌসুমের প্রথম কালবৈশাখী ও শিলাবৃষ্টি হয়েছে। আকস্মিক ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। মঙ্গলবার বিকালে হঠাৎ ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় বজ্র ও ঝড়, এরই সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। বিভিন্ন এলাকায় শিলার আঘাতে ভুট্টা, বোরো ধান, আম ও কলার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষতি নিরূপণে কৃষি বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের উপপরিচালক হাবিবুল ইসলাম খান। জ্বালানি সংকটে হুমকির মুখে পড়েছে নওগাঁর বড় আবাদ। ডিজেল চালিত যন্ত্রে জ্বালানি না থাকায় সময় মতো সেচ দিতে পারছেন না কৃষকরা। এই দুর্ভোগের মাঝে যুক্ত হয়েছে তীব্র লোডশেডিং। সব মিলিয়ে ধানের ফলন ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কৃষি বিভাগ বলছে সেচ ব্যাহত হলে কমবে উৎপাদন। কৃষকদের দাবি ফসল রক্ষায় দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। রিপোর্টে এমআর রকির ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নওগাঁর মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। বেশিরভাগ জমিতে ধানের শীষে উঠেছে দানা। বাতাসে দোল খাওয়া এসব শীষে জেগে উঠছে কৃষকের স্বপ্ন। তবে চৈত্রের তীব্র খরতাপে সেই স্বপ্ন এখন শঙ্কায়। জমিতে সেচ দিতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা। মিলছে না প্রয়োজনীয় ডিজেল। চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় সময় মতো সেচ দিতে পারছেন না তারা। এতে পানির অভাবে অনেক জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে জেলায় 1,92,000 হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে, আর ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12 লাখ মেট্রিক টন। তবে নানা সংকটের দোলাচলে শেষ পর্যন্ত ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কার কথা বলছেন চাষিরা। প্রত্যেকটা শীষ বের হয়েছে, এটা ধানের চাল গঠিত হতে হলে এটা পানির প্রয়োজন। এখন আমরা সেই পানিটাই আমরা মাঠে দিতে পারছি না। আমাদের কারেন্ট থাকতেছে না, তেলে পাচ্ছি না, তাই এই মুহূর্তে যে ধানটা বাড়ছে সে ধানটা পানির জন্য ধানটা বাড়াতে পারতেছে না। এই সময়ে মানে ধানে পানি দেওয়ার একটা সময়, কিন্তু এই সময় যদি পানি না হয় তাহলে এগুলো ধান তো সব নষ্ট হয়ে যাবে, সব চিতান হয়ে যাবে। কারেন্ট থাকছে না, খরচ অনেক বেশি, আমরা খুব টেনশনে আছি। কৃষি বিভাগ বলছে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ না হলে সোনালী ফসল রক্ষায় চরম বিপর্যয়ের মুখে পড়বেন কৃষকেরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি সরবরাহ কম হওয়ায় গ্রাহক পর্যায়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। আমরা প্রশাসনের সাথেও কথা বলে রেখেছি এবং আমরা মাঠে উপসহকারী কৃষি কর্মকর্তাদেরও বলেছি যদি এরকম সংকট হয় প্রশাসনের সহায়তায় সেচ যাতে অগ্রাধিকার দেয়া হয় এ ব্যাপারে আমরা সচেতন রয়েছি এবং সেভাবেই ব্যবস্থা গ্রহণ করব। প্রশাসনের কাছে অনুরোধ করব নওগাঁর কৃষিকে বাঁচানোর জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে এখানে পর্যাপ্ত পরিমাণে ডিজেল সরবরাহ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জানুয়ারির মাঝামাঝি সময়ে রোপণ করা এসব ধান সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে কাটা শুরু করেন বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।
সাক্ষ্য গ্রহণ না করে শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী হিসেবে বক্তব্য অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করেন শাহরিয়ার সোহাগ। বলেন, আগামী 9 এপ্রিল বহুল প্রত্যাশিত শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রদানের কথা থাকলেও এ মামলার তদন্ত কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন। মামলার সাক্ষী হিসেবে তার সাক্ষ্য গ্রহণ না করে সাক্ষ্য বইয়ে বক্তব্য রেকর্ডের অভিযোগ করেন তিনি। এরই মধ্যে সঙ্গে মামলা থেকে পুলিশ কর্মকর্তা ইমরান আহমেদকে বাদ দেয়া এবং সাবেক চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও তার রিভিউ বোর্ডের মাধ্যমে পুনঃপর্যালোচনা করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে এই রায় নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন শাহরিয়ার সোহাগ। আগের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াটি অন্তত একবার রিভিউ বোর্ডের মাধ্যমে রিভিউ করার মধ্য দিয়ে এই রায়ের দিকে গেলে অন্তত এই রায়টি প্রশ্নবিদ্ধ বা হওয়ার কোনো সুযোগ থাকতো না। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে 3টি প্রতিষ্ঠানকে সর্বমোট 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত রেখে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার গোকর্ণঘাট যৌথ অভিযান চালায় র্যাব এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 4টি দোকান থেকে মোট 10,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ঠেকাতে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জে অনুমোদনহীন 3টি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা, তালতলা, ভুইগড় ও হাজীগঞ্জ এলাকায় অভিযান চালায় তিতাস। চুন কারখানা, রিরোলিং মিল ও ডাইং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার সহ বিভিন্ন সরঞ্জাম। পরে একটি আবাসিক ভবনের 20টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ মালিককে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নড়াইলে আদালতের নির্দেশে দাফনের 7.5 মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো মরদেহ। মঙ্গলবার দুপুরে লোহাগড়ার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থান থেকে মুকুলের মরদেহ তোলা হয়। মামলার এজাহারে জানা যায় 2025 সালের 27 আগস্ট নিরিবিলি পিকনিক স্পটে আবু সাইদ, আরিনা জান্নাতুল ও শাহনুর বেগম সহ কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয় প্রতিষ্ঠানটির কাউন্টার ম্যানেজার মুকুলের। তাকে মারধর করার অভিযোগ ওঠে। উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মুকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লোহাগড়া আমলি আদালতে মামলা করেন নিহতের বড় বোন রেহানা পারভিন। সিআইডির তদন্তের স্বার্থে আদালত মুকুলের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। আমার ভাইয়ের বিচার চাই, এখানে এর জন্য যত দূর যাইতে হয় যাব। আদালতে বিচার চাইছে, আমার ভাইয়ের সুষ্ঠু বিচার হোক। ভিকটিমের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে, যার প্রেক্ষিতে সুরতাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করার ব্যবস্থা করছি। নড়াইলে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার পূর্ব চর কালনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে নাতিকে স্কুলে রেখে এসে বাসায় ফিরছিলেন আকরাম। রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন চলে আসলে তা কাটা পড়েন তিনি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। চিকিৎসা কাজে সহায়তার প্রলোভন দেখিয়ে ভোলায় এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে ঔষধ দেওয়ার কথা বলে ডায়াগনস্টিক সেন্টারের কর্মী আরিফ 3য় তলার নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের সোপর্দ করে। ভুক্তভোগী ওই নারীকে আইনি সহায়তার পাশাপাশি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।
তাকে বলে যে চলো তোমাকে ডাক্তার দেখাই দিব, বলে তাকে তৃতীয় তলায়, যে জায়গাটা আসলে একটু জনমানব শূন্য, কারণ এখানে এখনো পর্যন্ত কোনো ওয়ার্ড চালু হয়নি, তো সেখানে নিয়ে তাকে ধস্তাধস্তি করে এক পর্যায়ে তাকে হেনস্থা করে। যেহেতু ধর্ষণের মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটেছে, এই ঘটনার একটা সুন্দর আইনগত ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। পাকিস্তানের তেলের ক্রমবর্ধমান দাম এবং জ্বালানির সংকট সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করছে। বাধ্য হয়ে গ্যাস তেল চালিত যানবাহনের বিকল্প খুঁজছে মানুষ। রাওয়ালপিন্ডি, লাহোর ও ইসলামাবাদে বৈদ্যুতিক বাইকের শোরুমে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পাকিস্তানে তেলের দাম চরমে পৌঁছেছে। এই পরিস্থিতি দেশটির 2 ও 4 চাকার যানবাহনের মালিকদের জন্য ব্যয় বৃদ্ধি করছে। তেলের সরবরাহ ও দাম নিয়ে টানাপোড়েনের মধ্যে সাধারণ মানুষ বিকল্প শক্তি ব্যবহার করতে উৎসাহী হয়ে উঠছে। রাওয়ালপিন্ডি, লাহোর ও ইসলামাবাদে বৈদ্যুতিক বাইকের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। হাইব্রিড ইভি ইঞ্জিনিয়ারিং এবং আলী খান অটো কোম্পানির মতো প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের বাড়তি চাপ। জ্বালানি চালিত নতুন ও পুরানো বাইকগুলোকে বৈদ্যুতিক বাইকে রূপান্তরের জন্য মানুষ ব্যস্ত হয়ে উঠছে। আগে যাদের ব্যবসা ছিল তারা কনভার্সন করাতে আসতো, এখন পেট্রোলের দাম এবং অনিশ্চয়তায় অতিষ্ঠ হয়ে সাধারণ ক্রেতারাও আসছেন। বাড়িতে চার্জ দেওয়ার সুবিধা থাকায় বৈদ্যুতিক বাইক ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী। সাধারণ পরিবারের ক্রেতারা সহজে ও কম খরচে চলাচল করতে পারছে, যা তেলের ব্যয় ও নির্ভরতা কমাচ্ছে। দিন দিন জ্বালানির দাম বাড়ছে। ইভি বাইক সহজ ও সাশ্রয়ী। বাড়িতে সাধারণ বিদ্যুতে চার্জ করলে বাড়তি খরচ হয় না। পেট্রোল বাইকের জন্য আমাদের টাকা খরচ করতে হয়, যা এখন অনেক বেশি। বৈদ্যুতিক বাইকের ব্যবহার কেবল ব্যক্তিগত ব্যয় কমাচ্ছে না, তেলের আমদানি হ্রাস ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণেও সাহায্য করছে। একই সঙ্গে যানবাহনের কালো ধোঁয়া নির্গমন কমানোর মাধ্যমে পরিবেশ বান্ধব বিকল্প উপস্থাপন করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে ফিলিপিন্সে জ্বালানির দাম বাড়ায় আর্থিক চাপে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বাড়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ তাদের। অন্যদিকে সবজির দাম না থাকায় লোকসানও গুনতে হচ্ছে চাষিদের। ফিলিপিন্সে কৃষিক্ষেত্রে মূলত আমদানি করা জ্বালানি ব্যবহার করা হয়, যার বেশিরভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। ইরান যুদ্ধের জেরে ডিজেলের দাম এ সপ্তাহে দেশটিতে প্রতি লিটার প্রায় 150 পেসোয় পৌঁছেছে। শুষ্ক মৌসুমে সেচের জন্য পানির পাম্প চালানোর জন্য চাষিরা ডিজেলের ওপর নির্ভরশীল, কিন্তু দাম বাড়ায় চরম বিপাকে তারা। ডিজেলের দাম বাড়ায় আমাদের উপর প্রভাব পড়েছে। বীজ বপনের সময় পর্যাপ্ত বৃষ্টি না হলে সেচের জন্য পাম্প চালাতে হয়, এজন্য ডিজেলের দরকার পড়ে। এদিকে শাকসবজির দামও কম, এতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। তার উপর নিত্যপণ্যের চড়া দাম। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় তারা। আপনি জানেন না খাবারের জন্য টাকা কোথা থেকে আসবে, বোঝা যাচ্ছে না জীবন কোন দিকে যাচ্ছে। সংকট দ্রুত শেষ হবে বলে মনে হচ্ছে না। প্রত্যন্ত শহরগুলোই জ্বালানি সরবরাহ আরও অনিয়মিত। চাষিরা অন্য শহর থেকে সহকর্মীদের মাধ্যমে জ্বালানি তেল আনতে বাধ্য হচ্ছেন, যা সময় ও খরচ বাড়িয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণে সংবিধানের 25তম সংশোধনী চায় দেশটির আইন প্রণেতারা। ট্রাম্প আর ক্ষমতায় থাকার যোগ্য নন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি যুদ্ধে উস্কানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছে তারা। দিনের পর দিন সামাজিক মাধ্যমে বা জনসম্মুখে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষার ব্যবহার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তার বক্তব্য ঘিরে প্রায়ই দ্বিমুখিতার প্রশ্ন ওঠে। ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার মতো হুমকি দেয়ায় এবার ট্রাম্পকে নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তারা জানেন এমন বক্তব্য শুধু কূটনৈতিক ভাষা লঙ্ঘনই নয়, বরং তা সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার শামিল। ডেমোক্র্যাট আইন প্রণেতারা অভিযোগ করছেন ট্রাম্পের আচরণ এখন আর স্থিতিশীল নেতৃত্বের মধ্যে নেই। ইলহান ওমর তাকে অসংযত ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। মার্ক পোকান জানিয়েছেন এমন একজন নেতার হাতে পারমাণবিক শক্তি ব্যবহারের সিদ্ধান্ত থাকা নিরাপদ নয়। তাদের মতে ট্রাম্পের সিদ্ধান্ত ও ভাষা দুটিই এখন রাষ্ট্র পরিচালনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে 25তম সংশোধনী প্রয়োগের দাবি উঠছে। এই সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে। সারা ম্যাকব্রাইট ট্রাম্পের বক্তব্যকে মানবতার জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বিশ্লেষকদের মতে প্রশ্নটা এখন শুধু মন্তব্য নয়, বরং নেতৃত্বের সক্ষমতা ও মানসিক স্থিতি নিয়ে। বারবার উস্কানিমূলক বক্তব্য, যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ, সব মিলিয়ে ট্রাম্প আদৌ প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য কিনা সেটাই এখন ওয়াশিংটনের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমানের ক্রুকে উদ্ধার অভিযানের তথ্য ফাঁস করার জেরে এক সাংবাদিকের জেল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আহত ও লুকিয়ে থাকা ক্রু সদস্যকে উদ্ধারে 150টিরও বেশি বিমান ব্যবহার করা হয়েছিল। মার্কিন প্রশাসনের উদ্দেশ্যই ছিল দ্বিতীয় ক্রু সদস্যের নিখোঁজ হওয়ার তথ্য গোপন রাখা, যাতে ইরানি বাহিনী তাকে আটক করতে না পারে। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ায় ইরানি বাহিনী সতর্ক হওয়ার পাশাপাশি সেনার জীবনের ঝুঁকি তৈরি হয়। ভোরের সময়ে আরও থাকছে। বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রত্যয় তামিম ইকবালের। বললেন, অ্যাডহক কমিটির সদস্য হলেও করা যাবে নির্বাচন। জাতিগত সহিংসতায় আবারও উত্তাল হয়ে উঠেছে ভারতের মণিপুর। মঙ্গলবার বোমা হামলায় 2 শিশুর মৃত্যু ঘিরে রাজধানী ইম্ফলে শুরু হয়েছে প্রতিবাদ। বিক্ষোভের জেরে রাজ্যের 5টি জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 4 জন। সরকার বলছে, শিগগিরই স্থিতিশীলতা ফেরাতে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলার মৈরাং ত্রংলাউবি এলাকায় একটি বাড়িতে বোমা হামলা চালায় সন্দেহভাজন অস্ত্রধারীরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় 2 শিশু। একই সঙ্গে আহত হন তাদের মা। ঘুমন্ত অবস্থায় এমন হামলায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের বরাতে মণিপুরের গণমাধ্যম জানায়, হামলার পেছনে সংখ্যালঘু কুকি জনগোষ্ঠীর হাত থাকতে পারে। এ ঘটনার পরপরই ইম্ফল উপত্যকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেয় এবং তেলবাহী ট্যাঙ্কার ও যানবাহনে আগুন দেয়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলার চেষ্টা হলে গুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। একজনের বয়স ছিল 5 বছর, আরেকজন কন্যা শিশুর বয়স ছিল মাত্র 5 মাস। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তাদের মা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি পালন করছি। অপর দিক থেকে আসা লোকজন, সেই সন্ত্রাসী গোষ্ঠী কুকি জঙ্গিরা এসে 2 শিশুকে হত্যা করে চলে গেছে। একটু ভেবে দেখুন, কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী সহ সবাই বলছিলেন মণিপুরে শান্তি ফিরে এসেছে। এটাই কি শান্তি? যদি এটাকেই শান্তি বলা হয়, তাহলে আমরা এমন শান্তি চাই না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইম্ফল সহ 5 জেলায় 3 দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিষেবা বন্ধ করে দেয়। প্রশাসনের দাবি, গুজব ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার ও তল্লাশি অভিযান চলছে। অভিযুক্তদের গ্রেফতার করতে আমরা তল্লাশি অভিযান চালাচ্ছি। জীবিত বা মৃত যেভাবেই হোক, তাদের ধরার চেষ্টা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং উচ্চ পর্যায়ের বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তিনি হামলাকে নৃশংস আখ্যা দিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। দীর্ঘদিনের জাতিগত উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে এই সহিংসতা রাজ্যের নাজুক পরিস্থিতিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। নাইজেরিয়ার লাগোসের রাস্তায় ফিরে এসেছে 200 বছর আগের ঐতিহ্য। শহর জুড়ে সব বয়সী মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে। ফান্তি কার্নিভাল শুধু নাচ আর রঙিন পোশাক নয়, এটি স্মরণ করায় দেশটির 100 বছর পুরনো সংস্কৃতির কথা। ড্রাগন থিমের পারফরম্যান্স, প্রাচীন মিশরীয় পোশাক পরে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বিশেষ চাহিদা সম্পন্নরাও অংশ নিয়েছেন। এমন চিত্র দেখা মিলল নাইজেরিয়ার লাগোস শহরে। 200 বছর পুরনো ঐতিহ্য ফান্তি কার্নিভাল উদযাপন উপলক্ষে করা হয়েছে এমন আয়োজন।
উৎসবের আয়োজক নিকোলাস অ্যাটেসিলে কার্নিভালের ইতিহাস সম্পর্কে জানান, এই আয়োজন 1800 সাল থেকে পালন করে আসছেন নাইজেরিয়ার মানুষ। এই উৎসবের প্রচলন ব্রাজিল থেকে এসেছে। লাগোস দ্বীপের সকল সম্প্রদায় এই উৎসব পালন করে বলেও জানান তিনি। ফান্তি কার্নিভাল শুরু হয় প্রায় 1800 সালে এবং একটি ওলোগো সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। সাদা ও হলুদ রং ব্যবহার করে তারা খুব প্রাণবন্তভাবে এই অনুষ্ঠান পালন করে আসছে। ফান্তি কার্নিভাল শুধু নাচ গান নয়, এটি নাইজেরিয়ার ইতিহাস ও সম্প্রদায়ের ঐতিহ্যকে জীবিত রাখার একটি শক্তিশালী প্রতীক। শতাব্দী প্রাচীন এই সংস্কৃতি আজও শহরের প্রাণে বেঁচে আছে, যা নতুন প্রজন্মকে তাদের সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে সংযুক্ত রাখে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। গুঞ্জনটাই সত্য হলো শেষ পর্যন্ত। বিসিবির নির্বাচনে একগাদা অনিয়মের অভিযোগের প্রমাণ পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যার ফলশ্রুতিতে ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। একই সঙ্গে আগামী 3 মাস বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অযাচিত হস্তক্ষেপের কারণেই নির্বাচনের পরিবেশ নষ্ট হয়েছিল বলে জানান ক্রীড়া পরিচালক আমিনুল হাসান। 48 ঘন্টার নাটকীয়তার অবসান। এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা পড়বার পর থেকেই চারদিকে গুঞ্জন, কতক্ষণ টিকবে বুলবুলের বোর্ড। আমিনুল ইসলাম নিজে আত্মবিশ্বাসী থাকলেও তার উপর আস্থা রাখতে পারেননি বোর্ড পরিচালকরা। একের পর এক পদত্যাগে জেরবার ছিল বিসিবি। অবশেষে আইসিসিকে জানানোর পর তদন্ত প্রতিবেদনের আদ্যপান্ত নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। পরে শোনান বিসিবি নির্বাচন প্রভাবিত করতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার সঙ্গী সাথীদের কর্মকাণ্ড। তৎকালীন ক্রীড়া উপদেষ্টার এপিএস সাইফুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করেন, যা বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক এবং চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সাক্ষ্যে নিশ্চিত হয়। বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। নির্বাচন নিয়ে এত সব অভিযোগের প্রমাণ পাওয়ায় শেষ পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের আইন অনুযায়ী বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল এনএসসি। আইসিসিকে অবহিত করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে। এদিকে আগামী 3 মাসের মধ্যে বিসিবিতে নতুন নির্বাচন দিতে একটি অ্যাডহক কমিটিও গঠন করে দিয়েছে এনএসসি, যার নেতৃত্বভার থাকছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাঁধে। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল, রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা আজ থেকেই দায়িত্ব পালন করতে পারবেন নতুন অ্যাডহক কমিটি। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিসিবির হট চেয়ারে বসেই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এই 3 মাসে ভঙ্গুর অবস্থা থেকে দেশের ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ সাবেক অধিনায়কের। সুষ্ঠু পরিবেশ তৈরি করে সবাইকে আসন্ন বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান তামিম। বুধবার দ্বিতীয় সভায় স্ট্যান্ডিং কমিটি ভাগ করে দেয়া হবে। বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুল এখন অতীত। কয়েক ঘন্টার ব্যবধানে সভাপতির চেয়ারে তামিম ইকবাল। এ নিয়ে 20 মাসে ক্রিকেট বোর্ডের হটসিটে পরিবর্তন আসলো 3 বার। অ্যাডহক কমিটির প্রধান হয়ে প্রথম দিন সভা করেছে তামিম ইকবালের বোর্ড, নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। তবে প্রশ্ন, অন্তর্বর্তীকালীন বোর্ড প্রেসিডেন্ট পরবর্তী নির্বাচনে কি অংশ নিতে পারবেন? অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বাবুবার ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড
আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। প্রথম দিনে আপাতত ক্রিকেট উন্নয়ন নিয়ে কোনো আশার বাণী শোনাননি তামিম। জানান দেশের ক্রিকেটের হারানো সুনাম ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য। গণমাধ্যমের সহযোগিতাও চান সাবেক অধিনায়ক। এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রাউডনেসটা আমাদের ফিরে আনতে হবে, প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা সবাইকে আমাদের সম্মান করতে হবে, এটাই আমাদের মূল কাজ হবে। এদিন বোর্ড সভায় আইসিসি ও এসিসি সভায় প্রতিনিধিত্ব করার জন্য তামিম ইকবালকে মনোনীত করে অ্যাডহক কমিটি। তার উপর অর্পিত হয়েছে আরও বেশ কিছু দায়িত্ব। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে, আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন, এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, ওনাকে আমরা নমিনেট করেছি। আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয়, এক্স অফিশিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় সভা করবে তামিম ইকবালের বোর্ড। সেখানেই সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হবে স্ট্যান্ডিং কমিটি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন আমিনুল ইসলাম বুলবুল। এখনও নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচিত পরিচালক পর্ষদের বিলুপ্তি এবং তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনকে অসাংবিধানিক ও অবৈধ বলে দাবি করেছেন বুলবুল। এনএসসি প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ এবং আইনত অগ্রহণযোগ্য উল্লেখ করে নিজেকেই বিসিবির সভাপতি দাবি করেছেন তিনি। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপ কামনা করেছেন বুলবুল। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, গেল 5 এপ্রিল এনএসসির দেয়া তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না। 2025 সালের 6 অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। নির্বাচিত সভাপতি হিসেবে হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত তিনি বিসিবির একমাত্র বৈধ সভাপতি বলে দাবি করেন আমিনুল ইসলাম। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। খেলা হবে সান মারিনোতে। সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে নিশ্চিত করেছেন বাবুফে। সান মারিনো বিশ্বের 5ম ক্ষুদ্রতম দেশ, সম্পূর্ণভাবে ইতালির ভেতরে অবস্থিত দেশটি। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে 211তম স্থানে আছেন মারিনো। সেখানে লাল সবুজের অবস্থান 181তম স্থানে। ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জন করতেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের সঙ্গে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। বাফুফের পক্ষ থেকে ইউরোপে প্রথমবারের মতো ম্যাচ খেলার দাবি করা হলেও 2000 সালে ইংল্যান্ডে ভারত পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। 11 জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ ফুটবল। তার আগেই জুন ইন্ডোতে এ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশের জন্য কাজ করতে চান অলিম্পিক গোল্ড মেডেল জয়ী জিমন্যাস্ট মার্গারিটা মামুন। রাশিয়ার নাগরিক হয়েও বাবার জন্য দেশের জন্য অবদান রাখতে চান তিনি। শুধু স্পোর্টস নয়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সহ ইতিবাচক দিকগুলো বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্য তার। পরিকল্পনা আছে রাশিয়াকে সঙ্গে নিয়ে দেশের জিমন্যাস্টিক্সে পরিবর্তন আনার। 2021-এর পর আবারও বাংলাদেশের রিও অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট মার্গারিটা মামুন। জন্ম রাশিয়ায় হলেও বাংলাদেশি বাবার শেকড়ের টানে লাল সবুজে এই স্বর্ণকন্যা এবার এসেছেন এই দেশকে বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্য নিয়ে।
জিমন্যাস্টিক্স ছাড়লেও যে খেলা তাকে আন্তর্জাতিক তারকা খ্যাতি দিয়েছে সেটার প্রতি আছে আলাদা ভালোবাসা, আর তাই বাংলাদেশে পা রেখেই খোঁজ নিয়েছেন দেশের জিমন্যাস্টিক্সের। তবে তার ভ্রমণে শুধু খেলা নয়, প্রাধান্য পাবে লাল সবুজের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সহ আরও নানা বিষয়। এটা আমার বাবার দেশ। এই দেশের প্রতি আমার আলাদা দায়বদ্ধতা আছে এবং এটা শুধু খেলাধুলা কেন্দ্রিক নয়। আমার ফোকাস থাকবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব বিশ্বের মাঝে তুলে ধরা, কারণ এখানে এমন অনেক কিছু আছে যা বিশ্বের কাছে অজানা। এই বিষয়গুলোই আমি তুলে ধরব। পাশাপাশি আমার খেলাধুলার প্রতিও আলাদা ফোকাস থাকবে। ওয়ার্ল্ড জিমন্যাস্টিক্সের রাশিয়ানদের ব্যাপক সুখ্যাতি, বিপরীতে বাংলাদেশ যেন ঠিক ততটাই পিছিয়ে। এই জায়গায় গুরুত্ব দিচ্ছেন মার্গারিটা মামুন। রাশিয়ার কাছ থেকে এই ডিসিপ্লিনে কিভাবে উপকৃত হতে পারে বাংলাদেশ তা নিয়ে কাজ শুরু করেছেন তিনি। সহযোগিতা নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান হাই কমিশনারের কাছ থেকে। আমি এরই মধ্যে এই বিষয়টা নিয়ে কাজ শুরু করেছি। তার অংশ হিসেবে বাংলাদেশের রাশিয়ান দূতাবাসে যোগাযোগ করেছি। আমি বিশেষ কিছু পরিকল্পনাও শেয়ার করেছি, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে কাজগুলো শেষ করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি আমার পরিকল্পনাগুলো বাস্তবায়ন হবে। জিমন্যাস্টিক্সে বাংলাদেশের সম্ভাবনা আছে। রাশিয়ার সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারলে দ্রুতই একটা ইতিবাচক ফল পাওয়া যাবে। এবারের সফরে বাংলাদেশে এক সপ্তাহের মতো অবস্থান করবেন মার্গারিটা মামুন। ঢাকা কেন্দ্রিক কাজ শেষ করে স্বর্ণজয়ী এই অ্যাথলিট যাবেন বাবার জন্মভূমি রাজশাহী। সেখানে তার 2 দিন অবস্থান করার কথা রয়েছে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইতালির বিশ্বকাপ স্বপ্ন চুরি করেছে 14 বছরের এক কিশোর। হ্যাঁ, এমনই অদ্ভুত খবরে সয়লাব বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সংবাদ মাধ্যমগুলো। আর তাতে রীতিমতো তারকায় পরিণত হয়েছেন ওই বল বয়। তাকে নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল পাড়ায়। দাবি উঠেছে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির। কিভাবে চুরি হলো ইতালির বিশ্বকাপ স্বপ্ন, দেখুন এবারের প্রতিবেদনে। ইতালির বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরি করে নিল 14 বছরের এক কিশোর। অবাক করার মতো শোনালেও বাস্তবতা এটাই। প্লে অফ জিতে আজুরিদের হৃদয় ভেঙেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। সপ্তাহখানেক আগে হওয়া যে ম্যাচ নিয়ে এখনও উন্মাদনা কাটেনি ইউরোপিয়ান দেশটায়। ইতিহাসের মাত্র 2য় বিশ্বকাপ, তাও এলো 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে। ঐতিহাসিক এই অর্জনে বড় অবদান 14 বছরের এক কিশোর আফান সিজমিকের। বল বয়ের দায়িত্বে থাকায় ওই ম্যাচে টাই ব্রেকারের সময় ছিলেন ঠিক গোল পোস্টের পেছনেই, আর সেখানেই বাজিমাত, চুরি করে ফেলেন ইতালির বিশ্বকাপে ওঠার নথি। টাইব্রেকারে একটা নোট নিয়ে আসেন ইতালি গোলরক্ষক দোনারুমা। সেখানে প্রতিপক্ষের কোন প্লেয়ার কোন দিকে পেনাল্টি শট নিতে পারে তা নিয়েই ছিল নির্দেশনা। তবে প্রথম শটের পর সেই মহামূল্যবান নথি চুরি করে ফেলে বসনিয়ান বল বয়। দেখলাম তোয়ালের নিচে কিছু একটা আছে, আর তখনই বুঝলাম এটা কি। এরপরে সেটা আমি নিয়ে লুকিয়ে ফেলি। এটাতে আমাদের খেলোয়াড়দের ব্যাপারে সবকিছুর নির্দেশনা দেয়া ছিল, আর এটা ছাড়া দোনারুম্মা কেবল অনুমান করতে পারবে। আমি নোট নিয়ে যাবার পর 5টার 5টাতে দোনারুম্মা ব্যর্থ হয়। টাইব্রেকারে প্রথম শটের পরেই দোনারুমা বুঝতে পারেন সর্বনাশ হয়ে গেছে। এরপর বসনিয়ান গোলরক্ষকের সঙ্গে বিবাদেও জড়িয়েছেন, নষ্ট করে ফেলেন প্রতিপক্ষের হাতে থাকা নোটটাও। তবে বসনিয়ার টিম ম্যানেজমেন্টের কাছে ওই নোটের বাড়তি কপি ছিল। টাইব্রেকারে সবগুলো শটেই নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন দোনারুম্মা। ব্যর্থ হয়েছেন প্রতিবার। অন্যদিকে সতীর্থদের লক্ষ্যভ্রষ্ট শটে বিদায় ঘণ্টা বাজে আজুরিদের। ওই ম্যাচ শেষে বাসায় ফিরে নিজের বাবাকে এ বিষয়ে জানান আফান। এরপর তার বিষয়ে খোঁজ লাগায় বসনিয়ার শীর্ষস্থানীয় টিভি চ্যানেল। সেখান থেকেই বিখ্যাত এই বল বয়। বসনিয়ানরা দাবি তুলছে আফানকে নিয়ে যেতে হবে দলের সঙ্গে বিশ্বকাপের মঞ্চে। সাব্বির মিথুন, সময় সংবাদ। সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সিডনির পূর্বাঞ্চলীয় মারুব্রা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি চলছিল। হঠাৎ করেই তল্লাশির ঠিক আগে একটি ভ্যান থামতে দেখা যায়। সন্দেহ হলে ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা চালকের কাছে যান। সে সময় চালকের আসনে পাওয়া যায় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। পরে গ্রেফতার করে ওয়ার্নারকে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করা হলে ওয়ার্নারের রক্তে অ্যালকোহল পাওয়া যায়। নিউ সাউথ
ওয়েলসে গাড়ি চালানোর জন্য অ্যালকোহলের যে বৈধ মাত্রা নির্ধারিত করে দেয়া আছে, ওয়ার্নারের রক্তে তার চেয়ে বেশি পাওয়া গেছে। এই অপরাধে তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। আগামী ৭ এপ্রিল তাকে আদালতে হাজিরা দিতে হবে। পিএসএলে করাচি কিংসের অধিনায়ক হিসেবে খেলেছেন ওয়ার্নার। 7 দিনের বিরতিতে অস্ট্রেলিয়ার নিজ বাড়িতে এসেছিলেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। সেখানে গিয়েই পড়লেন অনাকাঙ্ক্ষিত ঝামেলায়। আগামী 9 এপ্রিল করাচির পরের ম্যাচে অবশ্য তাকে পাওয়ার খবরে স্বস্তি ফিরছে সমর্থকদের মনে, কারণ আইনের এই জটিলতা তার পাকিস্তান ভ্রমণে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রক্তক্ষয়ী সংঘাতের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ইরান যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতার সিদ্ধান্ত, নির্দিষ্ট শর্তে ব্যবহার করা যাবে হরমুজও, জানালেন আরাকচি। হাম আতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250। উৎকণ্ঠায় বাবা মা। ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান, অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন উপদেষ্টা রিজভী। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক, সংসার খরচ মেটাতে হিমশিম রাইড শেয়ার চালকরা। দাম বাড়বে কিনা আগামী মাসের সমন্বয়ের পর সিদ্ধান্ত। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে মুখোমুখি সরকার ও বিরোধী দল। রাজপথে নয়, সংসদেই সুরাহার তাগিদ বিশ্লেষকদের। উভয় পক্ষের সদিচ্ছা এবং ঐক্যমতের ভিত্তিতে সমাধানের পরামর্শ। এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা। জয়শঙ্করের সঙ্গে বৈঠক আজ, দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার আশা। এ ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ অর্জিতা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।